আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যটা সরকারের নীতির বাইরে, তাই তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। গতকালের ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তিনি মানে ভারতবর্ষের যা নীতি এই মুহূর্তে ঘোষিত নীতি, এখনই কোনো মানে ট্রাভেল ভিসা দেওয়া হবে না। তিনি আগ বাড়িয়ে বলেছেন ট্রাভেল ভিসা খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এবং তিনি বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে তিনি ঘোরাফেরা করেন, এবং তিনি এখতিয়ার বহির্ভূতভাবে কখনো জামাত, কখনো এনসিপি, কখনো বিএনপি, তাদের সঙ্গে খুব ঢলাঢলি গলাগলি এই সমস্ত করে বেড়ান, যেটা রাষ্ট্রদূতদের কাজ নয়। ভারতের রাষ্ট্রদূত তার একটা মর্যাদা আছে, সেই মর্যাদাকে উনি উল্লঙ্ঘন করেছেন, এটাও তার বিরুদ্ধে অভিযোগের একটা। এখন কালকে রাত্রিবেলা উনি ফিরেছেন, আজকে সকালে হয়তো বিদেশ দপ্তরে উনি যাবেন, গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্যদের সঙ্গে কথা বলবেন, দরকার হলে ডক্টর জয়শঙ্করের সঙ্গেও তার কথা হতে পারে। এখন তিনি হয়তো সাময়িকভাবে বাংলাদেশে ফিরবেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন, কারণ তাকে তো চার্জ হ্যান্ড ওভার করতে হবে। আমাদের কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন বাংলাদেশে, তার নাম হচ্ছে প্রদীপ কুমার রাওয়াত। ইনি এখন বেজিং এ আছেন, মানে চাইনিজ রাষ্ট্রদূত হিসেবে ইনি এখন বেজিং এ অবস্থান করছেন। তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে এনে তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হবে। এটা একটা মোটামুটি শোনা যাচ্ছে। তার মধ্যে হয়তো 2 তারিখ বা 4 তারিখ এরকম একটা সময় হয়তো এটা হবে। এখন প্রণয় বর্মা কি কি করেছেন? প্রণয় বর্মা অনেক এর আগেও বেশ কয়েকটা অবান্তর মন্তব্য করেছেন, যেটা ভারতের স্বার্থ বিঘ্নিত হয়। তিনি বলেছেন যে ভারতবর্ষ বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের অর্থনৈতিক এতে কি বলে সঠিক লাইনে চালানোর জন্য, রেলগাড়ি চালানোর জন্য বা ভারতের যা দরকার ভারত তাই করবে, এবং ভারত থেকে নতুন ইঞ্জিন বাংলাদেশকে দেওয়া হবে। এই সমস্ত অনেক মন্তব্য উনি সরকারি অনুমতি ছাড়া উনি বলেছেন, সব কিন্তু নোট করা ছিল, কিন্তু ওগুলোও কোনো ধর্তব্যের মধ্যে ধরেনি। তাকে ভারতবর্ষের যে হাই কমিশনার, তার একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে ভারতবর্ষের হাই কমিশনার নামেন না। কারণ ভারতবর্ষ যে লেভেলে খেলাধুলো করে, সেই লেভেলে ভারতবর্ষের যে রাষ্ট্রদূতেরা আছে, সেই রাষ্ট্রদূতেরা কখনো ওই লেভেলের নিচে নামে না। তিনি প্রণয় বর্মাকে এখানে ডাকছে, উনি চলে যাচ্ছেন, ওখানে ইফতার পার্টি ওখানে চলে যাচ্ছেন, যে পারছে তার ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন তার সঙ্গে মিটিং করছে, যে আসছে তার সঙ্গে কথা বলছেন। এটা তো হতে পারে না। উনি আগ বাড়িয়ে যেগুলো করছেন ভারতের নীতির বিরুদ্ধে করছেন। এখন উনি সৎ জবাব যদি দিতে পারেন, মানে অনেস্ট জবাব যদি দিতে পারেন, তাহলে তিনি বাঁচলেন। আদারওয়াইজ ওই হ্যান্ড ওভার করে দিল্লি আসার পর তার স্থান হবে কোথায় জানেন? শান্তিং পোস্টিং। শান্তিং পোস্টিং কাকে বলে জানেন? সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর বা অন্য কিছু একটা বানিয়ে তাকে 5-7 বছরের জন্য ঢুকিয়ে দাও, রাষ্ট্রদূত আর হওয়া হলো না, ওই নামে ঢেঁড়া পড়ে গেল আর কি। প্রণয় বর্মার নামে ঢেঁড়া পড়ে গেল। আর যদি উনি সদুত্তর দিতে পারেন, তাহলে হয়তো কোনো একটা ছোটখাটো রাষ্ট্রে একটা রাষ্ট্রদূত করে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। এখন কোনটা হবে আমি বলতে পারবো না। তবে আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের এনএসএ অজিত দোভাল, তার একটা কথাবার্তা হয়েছে, এই খবরটা আপনাদের দিই। কথাবার্তা কি হয়েছে সেটা হচ্ছে যে পরস্পর বিরোধী বক্তব্য কেন হচ্ছে, কারণ যে 10টি পয়েন্টের উপরে কথাবার্তা হয়েছে, তার প্রথম 2টি পয়েন্ট ছিল শেখ হাসিনার ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করা, এবং 2 নম্বর পয়েন্ট ছিল তাকে রাজনৈতিক পরিসর দিতে হবে,
এবং সুষ্ঠু পরিবেশ দিতে হবে যেখানে তিনি রাজনীতি করতে পারেন। এবং গতকালকে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে মানে বিএনপির যিনি নেতা মির্জা ফখরুল, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা হবে না। অথচ আপনার গতকালকে 124 জন মানে আওয়ামী লীগ কর্মী নেতা তারা মামলা থেকে মুক্ত হয়েছেন। এই 124 জনের মধ্যে কিন্তু শেখ হাসিনার নামও ছিল। এই 4-5 আগস্টে জেহাদ বলে একটি 11 বছরের বাচ্চা ছেলে, সে অন্য যেখানে গন্ডগোল হচ্ছিল সেখানে নয়, অন্য কোনো একটা জায়গায় তার পায়ে গুলি লাগে, তারপরে তার চিকিৎসা করা হয়, তারপরে সে কোথায় চলে যায়, বাড়ির লোক বলে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সে নিরুদ্দেশ, তার বডি পাওয়া যাচ্ছে না। এখন সেই ছেলেটা তো নেই, পুলিশ দেখেছে, ব্যাস শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটি আমার বাড়ি ফিরে এসছে, যখন বাড়ি ফিরে এসছে তখন কথা মানে রড উঠে গেছে যে এই ছেলেটি তো বাড়ি ফিরে এসছে। পুলিশ এসছে, পুলিশ তদন্ত করে দেখেছে হ্যাঁ এই তো 11 বছরের জেহাদ এতদিন লুকিয়েছিল, কোথায় ছিল না অন্য জায়গায় কোথায় গেছিল, এখন বাচ্চা ছেলে সে ভুলভাল বলছে অনেক কিছু। তো যাই হোক, তার যেটা বোঝা যাচ্ছে তার বাবা মা ছেলেকে লুকিয়ে ছেলে মারা গেছে বলে কিছু টাকা পয়সা আদায় করা সরকারের কাছ থেকে ধান্দা করছিলেন। তার জন্যই ছেলেটিকে মৃত বলে, নিজের ছেলেকে মৃত দেখিয়ে দিচ্ছে, পয়সার জন্য মৃত দেয়, নিজের বাচ্চাকে 11 বছরের বাচ্চাকে মৃত দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে সংস্কার, বাবা সংস্কার ভাই, বাবা। তো যাই হোক, এরকম সংস্কার আমাদের হিন্দুদের মধ্যে নেই ভাই। তো যাই হোক, সেই ছেলেটি ফিরে আসার পর তারপর গত দিন সাতেক আগে 164 তাতে 164 ধারায় তাতে একটা জমানবন্দি দেয় সে, যে না আমি অন্য জায়গায় গেছিলাম, সেখানে গোলাগুলি চলছিল, আমার পায়ে গুলি লেগেছিল, তার বাড়ি ফিরে এসেছিল, চিকিৎসা হয়েছে, তারপর বাবা মা দূরে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়ি আসবে না, টাকা পয়সা পাই তারপর বাড়ি আসবে। তো আমি আর থাকতে পারছিলাম না, খেয়ে থাকতে পারছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছি। এবার এটা যখন আদালতে পেশ হয় তখন আদালত বেশ ক্ষুব্ধ হয়। আদালত ক্ষুব্ধ হয়ে তখন আদালত বলেন, জাজ বলেন যে এই ধরনের মামলা যত আছে এই মামলাগুলো সরকারকে মুখ পোড়াচ্ছে, এই সমস্ত মামলা কোনোটাই টেকে না এবং সব মামলা ভিত্তিহীন। এই সমস্ত যত মামলা আছে ভিত্তিহীন মামলা, যার সাক্ষ্য প্রমাণ নেই, যার আসামি নেই, যার যে মারা গেছে সে নেই, যে হত্যা মামলা করা হয়েছে তার দেহ পাওয়া যাচ্ছে না, দেহ যতক্ষণ না পাওয়া যাচ্ছে সে মারা গেছে না সে হারিয়ে গেছে না কি হয়েছে কি করে বোঝা যাবে? সেটাই তো হয়, যতক্ষণ না মৃতদেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না কিন্তু আইনের চোখে যে সে মারা গিয়েছে, তার মৃতদেহ পেতে হবে, সেটাই হচ্ছে আইন। এটা আমাদের দেশে, আপনাদের দেশে কি আমি জানি না। মামলা জুড়ে দিল তো মামলা জুড়ে দিল, আমাদের এখানে হয় না, মামলা জুড়ে দিলেই হবে না, মৃতদেহ আগে বার করতে হবে। হ্যাঁ, তখন হয়তো কাস্টডিতে নিল, কিন্তু মৃতদেহ যদি খুঁজে না পায় এবং হত্যার অস্ত্র যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু সে মামলা দাঁড় করানো খুব মুশকিল আমাদের দেশে। তো আপনার দেশে কি মামলা হয় কি হয় না আমি তো বলতে পারবো না। তো এখন এইটা নিয়ে যে এখন মানে দু রকমের বক্তব্য হচ্ছে। এক হচ্ছে তারেক রহমান সরকারের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলছেন, উনি বলছেন আমাকে 1-2 মাস টাইম দিন, 2-3 মাস টাইম দিন। আবার অন্য পক্ষে তারই দলের একজন বর্ষিয়ার নেতা তিনি বলছেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে না, নিষিদ্ধ দল থাকবে, নিষিদ্ধ দলের বাইরে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না, নিষিদ্ধ দলকে কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না। এই যে একই দলের দুরকম নীতি, প্রধানমন্ত্রী একরকম বলছেন, তার দলের একজন শীর্ষ নেতা তিনি একরকম বলছেন, কোনটা ঠিক ভারত ঠিক করে নেবে? কোনটা ঠিক বলুন, ভারত ঠিক করে নেবে, আপনারাই বলে দিন। এটা অজিত দোভালের সঙ্গে একটা ফোন আলাপ হয়েছে এবং অজিত দোভাল আচ্ছা করে ডোজ দিয়েছেন। তাতে এবার দেখা যাক যে এবার কি হয়। মির্জা ফখরুল ঢোক গেলেন কি অগ্রাণ।
মানে বমি করেন না গিলে ফেলবেন, কোনটা? আর মির্জা ফখরুল তিনি কিন্তু নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা সম্পর্কে গুণগান গেয়ে বেরিয়েছিলেন, যে শেখ হাসিনা দেশের উন্নতি করে গেছিলেন, ও করে গেছিলেন, আমরা এলে পরে শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরিয়ে আনবো, আমরা আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো, আওয়ামী লীগ আপনারা ভোট দিন আমাকে। তাহলে আওয়ামী লীগ তো ভোট তো দিল, তো আওয়ামী লীগের পশ্চাৎ দেশে আচ্ছা করে মাস্টে ঠেলে দিলেন। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের নেতা। এদিকে যত আপনার মামলা যারা নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, শেখ হাসিনা বলে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতে, এবং ভারত সরকারকে বলে দেওয়া হয়েছে সীমান্তে সেইভাবে ব্যবস্থা করে রাখতে। সীমান্ত পেরিয়ে তারা নিশ্চিন্তে যারা আসতে চান তারা ঢুকে আসবেন। এরকম 48 জন মানে নেতাকর্মী রয়েছেন যাদেরকে ফিরতে তিনি অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে। তারা এখন ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কারণ তারেক রহমান বলেছেন রাজনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তারা রাজনীতি করুক। কিন্তু তার এই যে এক নেতা উল্টো বলে তারেক রহমানকে বকলভাবে বিপদে ফেলে দিল। প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে এক ধরনের মতামত প্রকাশ করা, এটা কিন্তু মানে সমন্বয়ের অভাব, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমন্বয় নেই বিএনপিতে, সমন্বয়টা নেই। সমন্বয় নামটা উঠে গেছে, যে যার মতো খেলছে। তারেক রহমানকে অতটা পাত্তাও দিচ্ছে না বিএনপির সাধারণ নেতার কর্মীরা। তো যাই হোক, প্রণয় বার্মা যে ফিরে এসছে দিল্লিতে, সেটা আবারও কনফার্ম করলাম আপনাদের। পরবর্তী রাষ্ট্রদূত কে হচ্ছেন সেটাও আপনাদের একটা আন্দাজ দিলাম। এখন দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। পাকিস্তানে আমেরিকার সবথেকে বড় পারমাণবিক বিপদ, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট। ইরান আক্রমণের পর বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে ইরানের পর টার্গেটকে, পাকিস্তান নাকি মিয়ানমার। এমন আলোচনার মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বিশ্ব নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক তুলসী গ্যাবার্ট। তার মতে আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় পারমাণবিক বিপদ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে এতদিন ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে যে ইসলামাবাদ তার পরিধি প্রসারিত করতে চাইছে। গ্যাবার্টের মন্তব্য আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকা ও পাকিস্তানের কূটনৈতিক অন্তর্মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই আলোড়ন আরো বেড়েছে যখন আশঙ্কা দেখা দিয়েছে সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। বছরের পর বছর ধরে কেবল বচসা ছিল, বুধবার বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সিনেটে সাক্ষ্য দিয়ে সতর্ক করেছেন, বলেছেন পাকিস্তান অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গ্যাবার্ট বলেন, এটা অব্যাহত থাকলে পাকিস্তান শিগগিরই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM অর্জন করবে। এটি ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুলসী বলেছেন, এটি ভারতকেও উদ্বিগ্ন করে। মূলত ভারতের এই উদ্বেগ 2025 সালের মে মাসে থেকে যে শত্রুতা তার পর থেকেই তৈরি হয়েছে। তুলসী গ্যাবার্ট মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2026 সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের পাশাপাশি পাকিস্তানকে আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে চীন ও রাশিয়ার মতো শত্রুপক্ষের হুমকির দিকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগই নজর ছিল। ট্রাম্পের সঙ্গে আপাতদৃষ্টিতে সম্পর্ক উষ্ণ হওয়া সত্ত্বেও প্রতিবেদনে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরমাণু অস্ত্রের অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের সংশয়ের প্রতিফলন। উল্লেখযোগ্যভাবে পাকিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো বিস্তৃত নীতি ঘোষণা করেনি এবং প্রায়শই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ কৌশল হিসেবে পারমাণবিক বিপর্যয় থেকে পিছিয়ে পড়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র বলছে?
অবশ্য মার্কিন প্রতিবেদনে পাকিস্তান যে নতুন ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নিয়ে কাজ করছে তা শনাক্ত করতে বাধা দেয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত কোনো আইসিবিএম পরীক্ষা না করলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত বলে অভিযোগে 4টি পাকিস্তানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আইসিবিএম হলো একটি পারমাণবিক অস্ত্রধারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে পারে। এটি সাধারণত 5,500 কিলোমিটারের বেশি পরিসীমা থাকে, যা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম করে তোলে। এখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। ফলে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য এই জাতীয় সিস্টেমের পরিসীমা এবং প্রোপালশন ক্ষমতার মধ্যে একটি উল্লেখযোগ্য লাফ দেওয়া প্রয়োজন। বর্তমানে কেবল রাশিয়া, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্যে আইসিবিএম রয়েছে যা এই দূরত্ব পাড়ি দিতে পারে। মার্কিন মূল্যায়ন অনুসারে পাকিস্তান আরো বড় রকেট মোটর তৈরি করছে যা তার আইসিবিএম বিকাশকে সমর্থন করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IIASS এর বিশ্লেষণে স্যাটেলাইট চিত্রগুলো মার্কিন মূল্যায়নকে সমর্থন করে। 2021 এবং 2023 সালের মধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে একটি বড় শক্ত রকেট মোটর টেস্ট স্ট্যান্ড তৈরি করেছে। তবে পাকিস্তানকে নিয়ে এমন সতর্কবার্তা প্রথম নয়। পূর্ববর্তী মার্কিন প্রশাসনও পাকিস্তানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে সতর্ক করেছিল। গত বছরের জানুয়ারিতে মার্কিন নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কয়েক বছর থেকে এক দশক দূরে। গ্যাবার্ডের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি। 2024 সালে জো বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহের জন্য একটি পাকিস্তানি সংস্থা এবং বেশ কয়েকটি চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি বা RIAMB দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানের সাথে সহযোগিতা করছে। তবে পাকিস্তান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগেও ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারের কথাও ইঙ্গিত করেছিল পাকিস্তান। তবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি V5 1000 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র উত্তর চীন এবং ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্র ক্ষতির হাত থেকে বেরিয়ে এসেছে। এ কারণে দিল্লির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ভারতকে হুমকি হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। এখন পাকিস্তানের কাছে কোন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে? বর্তমানে পাকিস্তানের অস্ত্রাগারে মূলত স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর অস্ত্রাগারের সবচেয়ে মারাত্মক হলো শাহিন তৃতীয় ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত এবং পারমাণবিক উভয় ওভারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা 1750 কিলোমিটার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে রয়েছে। আরেকটি মূল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো আবাবিল, যার পরিসীমা প্রায় 2200 কিলোমিটার। এর বৈশিষ্ট্য হলো MIRV বা একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তু রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। সহজ কথায় এটি ক্ষেপণাস্ত্রটিকে একাধিক পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম করে, যা একই সাথে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তান যদি আইসিবিএম তৈরি করে তবে এটি তার কৌশলগত সক্ষমতাকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে পাকিস্তান তার পরিধি প্রসারিত করতে চাইছে, যার ফলে আমেরিকাকে তার সীমার মধ্যে নিয়ে আসছে। গত বছরের জুনে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের একটি নিবন্ধে বলা হয়েছিল পাকিস্তান আইসিবিএম তৈরির পিছনে ভারত নাও হতে পারে। পাকিস্তানের কাছে ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আন্দামান ও নিকোবর পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এর উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘাতে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা বা পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানো থেকে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 3 সপ্তাহ পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানিরা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রিয়াদ বলেছে তারা সংযম পরিত্যাগ করতে পারে এবং সামরিকভাবে জড়িত হতে পারে। একটি প্রতিরক্ষা চুক্তি কার্যকর হলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা ইতিমধ্যে অস্থির যুদ্ধের একটি পারমাণবিক মাত্রা যুক্ত করতে পারে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সৌদি আরব যদি যুদ্ধে প্রবেশ করে তাহলে তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে পারে, যা ইসলামাবাদকে সংঘাতের দিকে টেনে আনতে পারে।
সৌদি আরবের এক বিশেষজ্ঞ সিবিসি নিউজকে বলেছেন, এই সক্রিয়করণ কার্যকরভাবে সৌদি আরবের উপর একটি পারমাণবিক ছাতা স্থাপন করেছে। চুক্তিতে স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যের গোলকধাঁধায় ঘুমিয়ে পড়া পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তানে হামলা চালিয়ে ইরান যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে। কারাগারের দিনগুলো তো ভালো থাকার কোনো কারণ নাই। প্রথম 1 মাস অনেক কষ্ট করেছি, কারণ তখন ডিভিশন পাইনি এবং আমাকে আদালত ডিভিশন দিয়েছিল আমাকে যেদিন গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাচ্ছে সেদিনই। কিন্তু বাংলাদেশে যে সিস্টেম এমন একটা করে রেখেছে যে কারাগারে গিয়ে আসলে কারার অভ্যন্তরে যে কত অনিয়ম হয় এবং মানুষ যে আইনের দ্বারা কিভাবে নির্যাতিত হয় এগুলো সবচেয়ে বেশি দেখেছি। প্রথমটা আমার হলো যেটা